আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি অনুশীলনী 3.5 নিয়ে। আমরা আজকে আলোচনা করব 24 নম্বর থেকে। 24 নম্বর সমস্যাটি আমরা পড়ি। বইয়ে তোমরা যদি বই খুলো 73 পৃষ্ঠা, গণিত বই 73 পৃষ্ঠা। 24 নং সমস্যাটি বলতেছে একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? এখানে 11 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, 10% লাভ হয়, 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? এখানে আমি বাংলায় বলে ফেলি, লিখবো আমি ঠিক মতোই, তোমরা একটু খেয়াল করো। কলমটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা শুরু করি। নাম্বার কত? 24। তাহলে কি লিখবো? ধরি কলমটির ক্রয় মূল্য কত টাকা? x টাকা। x টাকা। তারপরে কি বলতেছে? ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে 10% লাভ, 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য প্লাস লাভ। লাভ কেমনে? x ইন্টু, আমরা আগের সমস্যাটা দেখেছি, অর্থাৎ আমরা একসাথে এটা কি লিখতে পারি? 10x বাই কি লিখতে পারি? 10x বাই 100, 10x বাই 100 টাকা। যদি আমরা এটাকে যোগ করে দেই তাহলে কি লসাগু করলে কি হবে দেখো? 100x প্লাস 10x ইকুয়াল কত? 110x বাই 100। আমরা এগুলা ভাগ করলাম না, প্রশ্ন মতে বলতেছি, প্রশ্ন মতে এটা সমান কত হবে? 110x বাই 100 ইকুয়াল টু কত? 11। আমরা এখানে কি করতে পারি? 110x ইকুয়াল টু কত? তারপরে কি লিখতে পারি? x ইকুয়াল টু 110। সুতরাং x ইকুয়াল টু একটা শূন্য যদি বাদ দেই, কত? এটা যদি আমি শূন্য বাদ দেই তাহলে 110 টাকা। কি হবে উত্তর? ক্রয় মূল্য কত টাকা? 10 টাকা। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী সমস্যার সমাধানের দিকে চলে যাই। পরবর্তী 25 নম্বরটা কি বলতেছে? নম্বর যদি 25 নম্বর কি বলতেছে? একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হলো, খাতাটির ক্রয় মূল্য কত? আবার আমরা তুলব, ধরি খাতাটির ক্রয় মূল্য কত টাকা? x টাকা। এখন আমরা প্রশ্ন অনুযায়ী যাই, কি বলতেছে? 36 টাকায় বিক্রয় করায়, তাহলে 36 টাকায় 36 টাকা ক্ষতিতে দেখবো 72 টাকায় 72। আমরা একটু দেখে নেই। এটা ধরে খাতাটির ক্রয় মূল্য x টাকা, 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য,
72 টাকা 72 টাকা বিক্রয় করলে লাভ। লাভ কি হবে? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখন হবে আমাদের কি প্রশ্নমতে। প্রশ্নমতে কি ক্ষতি কত আছে? x - 36, ক্ষতির দ্বিগুণ কত? 72 - x প্রশ্নমতে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 2x - 72, মাইনাসটা xটা কি হয়ে গেল? প্লাস x ইকুয়াল টু কি 72, বা কত হবে? 3x ইকুয়াল টু কি 72 প্লাস 72, বা x ইকুয়াল টু কত হবে? 144/3। সুতরাং x ইকুয়াল টু কত হবে? 4, কত হয়? 12 অর্থাৎ 48। উত্তর ক্রয় মূল্য কত টাকা? 48 টাকা। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব 26 নং সমস্যার সমাধানের দিকে। 26 নং সমস্যা, এটা আমরা একটু মুছে নিই খাতাটা। ছাব্বিশ কি বলতেছে? একই হার মুনাফায় 300 টাকার 4 বছরের সরল মুনাফা, 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে শতকরা মুনাফার হার কত? ধরি মুনাফার হার কত টাকা? x%। মুনাফার হার x%। এখন আমরা চলে যাব, আর কি কি আছে আমরা একটু দেখে নিই। আসল কত আছে? প্রথমে কি আসল p ইকুয়াল টু কত টাকা? 300 টাকা। সময় n ইকুয়াল টু কত বছর? 4 বছর। মুনাফা, সুতরাং মুনাফা আমরা প্রথম I1 ইকুয়াল টু কি PRN। তাহলে কত আছে? 400 গুণ আর কি মুনাফার হারে আমরা সূত্রের সাহায্যে আমরা কি লিখতে পারি? R%। তাহলে কি হবে? R/100, এটা আমরা লিখতে পারি। তাহলে R/100, R% মানে কি R/100, এটা কত হবে? R/100 গুণ কত? 4, কত হবে? দেখো 100 100 কত হবে? কাটলে 4, তাহলে 16 R, মানে I1 ইকুয়াল টু কত? 16 R। আবার আসল কত আছে? আসল P ইকুয়াল টু 300 টাকা, P ইকুয়াল টু 300 টাকা। এটা আমাদের ছিল কত টাকা? 300 টাকা। আমরা এখানে 300 লিখবো। 3 3 4 কত হবে? 12 হবে। আমরা একটু ভুল করে ফেলেছি। পরবর্তীটা p ইকুয়াল টু কত টাকা? 400 টাকা। p ইকুয়াল টু 400। সময় n ইকুয়াল টু কত বলছে? 4 বছর ছিল, এটা 5 বছর। সময় n ইকুয়াল টু 5 বছর। আর মুনাফার হার একই। তাহলে মুনাফা I2 ইকুয়াল টু কত? PRN, কত হবে? 400 গুণ আর এর মান কত? R% মানে কি 100 ভাগের R গুণ কত? এটা 5। তাহলে এখানে আমাদের কত হবে? 4, মানে 4 5 20 R। এখন আমরা করব কি? প্রশ্নমতে কত আছে? প্রশ্নমতে আমাদের কি দিয়েছে? 20 R।
এই দুইটার যোগফল কত হচ্ছে, মুনাফা কত কত পেয়ে গেছি আমরা 128। প্রশ্ন মতে এই মুনাফা প্লাস এই মুনাফা কত 12r প্লাস 20r ইকুয়াল টু 128। আমরা একটু আরেকবার দেখে নিই 128 কিনা, 128। এখন আবার আমরা এখান থেকে আর এর মানটা বের করি, কত হবে 32r ইকুয়াল টু 128 বা r ইকুয়াল টু 128 বাই কত 32, r ইকুয়াল টু কত হবে 4 সমান সমান r ইকুয়াল টু কি 4। তাহলে আমরা কি পেয়ে গেলাম, মুনাফার হার কি পেয়ে গেছি 4%। আর ইকুয়াল টু 4 মানে কি মুনাফার হার 4%। উত্তর মুনাফার হার কত 4%। আশা করি তোমরা এই সমস্যার সমাধানগুলি বুঝতে পেরেছো। তারপরে আমরা চলে যাব আমরা এখন চলে যাব 27 নং সমস্যায়। ধৈর্যটা আমরা বুঝছি নাই, যদি আবার ধৈর্যটা কোনো কাজে লাগে এই জন্য। 27 কি বলতেছে আমরা একটু প্রশ্নটা পড়ে নেই। কি বলতেছে 4% হার মুনাফায় কোন টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত। আমরা কি লিখবো মূলধন। আমরা বইটা দেখি 4% হার মুনাফায় কোন টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমাদের এখানে আমরা কি কি দেওয়া আছে এটা আমরা একটু দেখি। এটা কত, এটা 27 দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে সময় n ইকুয়াল টু 2 বছর। আস্তে আস্তে আমরা যাই। তারপর কি দেওয়া আছে মুনাফার হার r ইকুয়াল টু কত দেওয়া আছে 4%। তাহলে 4% হবে কি 4/100। আর কি দেওয়া আছে আর কিছু দেওয়া নাই। তাহলে আমরা কি করব ধরি কি আসল ইকুয়াল টু কত p। তাহলে কি হবে সরল মুনাফা i ইকুয়াল টু কি p আর n। আমরা p কত আছে লিখলাম p, আর কত আছে 4/100 ইকুয়াল টু কত আছে 2। আমরা যদি এখানে কাজ করি কি 8p/100। এখন বলতেছে চক্রবৃদ্ধি মুনাফা 2 বছরের সরল মুনাফা। এটা আমরা 2 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল। আমরা এই কথাটা একটু লিখে নিব। আমরা এটা সরল মুনাফায় আর চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধি মূল কত c হলে আমরা কি জানি c ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। তাহলে p ইন্টু 1 প্লাস r ইকুয়াল টু কত আছে 4/100, n ইকুয়াল টু কত আছে 2। তাহলে আমি কি পেয়ে যাই p ইন্টু 100 প্লাস 4/100 ইকুয়াল টু কত 2। তারপরে কি আছে এটা স্কয়ার। এখন এটা হলো কি এটা আমাদের কি চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধি মূল।
তাহলে মুনাফা কত হবে? এটা থেকে আমরা কি বাদ দিব? মুনাফাটা কি বাদ দিব? আমাদের বাদ দিতে হবে, আমরা একটু যদি এটা মাঝখানে একটু কাটিং করি, এটা কত হবে? পি 4 দ্বারা 25 আর এটা কত হবে? 26। এই আমাদের হয়ে গেল। আর এখানেও যদি আমরা একটু কাটিং করে দিতাম তাহলে 2p/25 এরকম হতো। তাহলে সুতরাং কি হবে? চক্রবৃদ্ধি, এটা যদি আমাদের কি লিখি, কত হবে? এটা 25 25 625 আর 26 26 কত? 676। 26 26 কত? 676 676 ইন্টু কি? পি। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা কি? চক্রবৃদ্ধি মূল, সববৃদ্ধি মূল বিয়োগ কত হবে? চক্রবৃদ্ধি মুনাফা, এটা হলো সববৃদ্ধি মূল। এখান থেকে আমার কি করতে হবে? মূলধনটা বিয়োগ দিলেই হয়ে যাবে। কত আছে? 600। আমরা এই পিটা কোথায় লিখবো? এখানে। 676 পি বাই কত? 25 পি মাইনাস কত? পি, এটা হলো মুনাফা। তাই আমরা একটুই করি, 676 পি যদি লসাগু করি 25 পি, তাহলে কি হবে? সরি 625, এটা আমি একটু ভুল হয়ে গেছে, 625। তাহলে কি হবে? 625, তাহলে 625 পি যদি আমরা লসাগু করি। এখন এখানে আমরা একটু দেখি, 625 পি, 625 পি এটা আমরা বিয়োগ করলে কত হয়? 1, তারপরে কত হয়? 5, অর্থাৎ 51 পি। এটা কি আমার মুনাফা? এটা কি আমার মুনাফা? তাহলে আমরা এখন কি পেয়ে যাই? এই মুনাফার পার্থক্য, মানে এই মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। আর এটা কি মুনাফা? সরল মুনাফা। আমরা এখানে যদি যাই সরল মুনাফা, পার্থক্য মানে কি? বিয়োগফল। আমরা এই দুইটা যদি বিয়োগ করি তাহলেই আমাদের এখান থেকে কি? আমার একটু কথা একটু হয়েছে। দেখো, এটা আসলে 6 to 5, এটা আমরা পি না, আমি একটু ভুলে এখানে পি লিখে ফেলছি। 625। আশা করি তোমরা এই ভুলটা বুঝতে পেরেছো, সংশোধন করে নিয়েছো। তাহলে এখন দুটার পার্থক্য আমরা যদি করি, প্রশ্ন মতে যদি আমরা চলে যাই, কত টাকা? আমরা দেখবো পার্থক্যটা কত, এটার পার্থক্য কত, এটা আমরা একটু দেখে নিব। মুনাফার পার্থক্য কত? 1 টাকা। তাহলে প্রশ্ন মতে কি বলতেছে? 51 পি বাই কত? 625 মাইনাস কত? 2 পি বাই কত? 25 ইকুয়াল টু কত? 1। আমরা এখন যদি লসাগু করি, লসাগু কত হবে? 625, এটা কত হবে? 51 পি, আর ভাগ করলে কত? 25 দুগুণে কত? 50 পি ইকুয়াল টু কত? 1। যদি আমরা কি করি, এটা 51 থেকে 50 কাছে শুধু পি রয়েছে, কত হবে? 1 গুণ করলে 625। তাহলে আমাদের কি চলে আসলো? উত্তর মূলধন বা আসল কত? 625 টাকা। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। আজকে আপাতত এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।